বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, শিক্ষা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আমার ডানে রয়েছেন পিএসবি ক্যামরিয়ান গ্রুপের চেয়ারম্যান এম কে বাশা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। দেশের আমি একটু সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হালচাল নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তারপরে মিস্টার বাশারের কাছ থেকে, তিনি যেহেতু নিবিড়ভাবে শিক্ষার সঙ্গে যুক্ত একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এবং বিদেশে যারা শিক্ষার্থী হিসেবে আছেন তাদের জন্য সামগ্রিকভাবে শিক্ষার চিত্রটা এবং বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক স্তরে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং এখনও হচ্ছে, এগুলো নিয়ে আমরা প্রচুর আগে আপনিও কথা বলেছেন, উনিও বলেছেন, সেগুলো নিয়ে ওনার কাছ থেকে শুনবো। একটু সামগ্রিকভাবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর যে চিত্র আমরা দেখতে পাই, বুয়েট থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সম্পর্কে যেসব কথাবার্তা হচ্ছে, ছাত্র রাজনীতি যেসব আলোচনা হচ্ছে, এক ধরনের অস্থিরতা, মানে শিক্ষার বিষয়ে বাংলাদেশে কোনো ইতিবাচক সুসংবাদ আমরা এখন পর্যন্ত শুনতে পাই না, বহু বছর ধরে আসলে শুনতে পাই না। আপনি একটু বলবেন, আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছেন, আরেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন, আরেকটি বিশ্ববিদ্যালয়ে আপনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমার যে ক্যারিয়ার সেটা শিক্ষকতা দিয়েই শুরু এবং প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত দি ইউনিভার্সিটি অফ দ্য কান্ট্রি, 100 বছর পেরিয়ে গেছে এর বয়স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম এবং পরপরই আমি শিক্ষক হিসেবে এখানে যোগদান করেছি, সেই থেকে আছি। মাঝখানে ডেপুটেশনে দুটি ভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সেখানে আমি উপাচার্যের দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে উত্তরের বাতিঘর বলে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমি চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের তারিখ থেকে এ পর্যন্ত আমি শিক্ষক রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলাম না। আপনার প্রশাসনিক যে দায়িত্বগুলো আছে বিনা নির্বাচনে পালন করা যায়, সেগুলো আমি পালন করেছি। এটা কি আপনি মনে করেন যে শিক্ষক রাজনীতি শিক্ষাঙ্গনের জন্য, বিশেষ করে উচ্চশিক্ষা আয়তনগুলোর জন্য একটা বড় সমস্যা? আমি এটা দিয়ে বলবো, ব্যাখ্যানটা দিয়ে নিই। আপনার 10 বছর আমি 5 জন উপাচার্যের প্রশাসনের অংশ হিসেবে কাজ করেছি। শুরু করেছি আমাদের শ্রদ্ধেয় আজাদ চৌধুরী স্যারের সময় অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, শেষ করেছি আমাদের শ্রদ্ধেয় আরিফিন সিদ্দিক মহোদয় তার মাঝামাঝি সময়। মাঝখানে আমি প্রফেসর ইউসুফ হায়দার, প্রফেসর ফায়েজ, প্রফেসর আনুল্লাহ চৌধুরী, তাদের সঙ্গে কাজ করেছি এবং 3 ধরনের সরকার, শাসক দল পরিচালিত আওয়ামী লীগ সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেনা সমর্থিত এবং সেই সঙ্গে বিএনপি সরকার, এই 3 আমলেই আমি প্রশাসনের অংশ ছিলাম এবং খুব কাছ থেকে মানে টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে আপনার প্রশাসনটা কীভাবে চলে সেটা অভিজ্ঞতা অর্জন করেছি। এবং পরবর্তীতে সশস্ত্র বাহিনীর যে বিশ্ববিদ্যালয়, সেখানে দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতির কোনো স্পেস নেই, শিক্ষক রাজনীতির প্রশ্নই আসে না এবং যেহেতু চ্যাপ্টার এলাকা মিরপুর সেনানিবাসের অন্তর্গত, সকল সেনানিবাসের যে নিয়ম কানুন শৃঙ্খলা তার রিফ্লেকশন সেখানে আছে। ডট এট 8 o'clock সবাইকে চলে আসতে হবে। বাইরে যারা অতিথি শিক্ষক হিসেবে পড়াতে আসতেন তাদের জন্য দরজা বন্ধ হয়ে যেত এবং রিলিজিয়াসলি সেটা মেনটেন করতে আমি দেখেছি। এবং আপনার সেনাবাহিনীতে যেরকম দরবার প্রচলন আছে সেই রকম আয়োজনও আমাদের এখানে দেখেছি। একজন 2 স্টার জেনারেল পদাধিকার বলে সবসময় উপাচার্যের দায়িত্বে ছিলেন। ট্রেজারার সবসময় বিমান বাহিনী থেকে এসছেন। ভাইস চ্যান্সেলর এটা মানে আনডিফাইন্ড। আমি আধা সামরিক আধা সিভিল এই পরিচয়ে সেখানে গেছি। আমি আমার নামটা প্রস্তাব করেছেন উপাচার্য মহোদয় সেনা প্রধানের কাছে, একটি নাম পাঠিয়েছেন। মাননীয় সেনাপ্রধান সুপারিশ করে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রতিরক্ষামন্ত্রীও বটেন, তার কাছে পাঠিয়েছেন। তিনি সুপারিশ করে পাঠিয়ে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে।
এবং সেনাবাহিনীর নিয়ম অনুসারে 3 বছরের জন্য মেয়াদ, সেই 3 বছরের জন্য এটি বরাদ্দ করা হয়েছিল। পরবর্তীতে আমার পরে যারা পিওর সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে গেছেন তাদের জন্য টেনিওর ছিল 4 বছরের, এবং একটা প্যানেল শিক্ষা মন্ত্রণালয় হয়ে প্রচলিত নিয়মে যেভাবে হয় সেভাবেই নিয়মগুলি হয়েছে। আপনার পরবর্তীতে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি গেলাম, সেটা সাধারণ বিশ্ববিদ্যালয় এবং একটা মফস্বল এলাকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেই স্ট্রেংথ অফ উইকনেসের ব্যাপারগুলো আছে সবই সেখানে রিফ্লেক্টেড ছিল, এবং একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে। প্রায় 1.5 বছর ধরে অতিমারি করোনা কারণে বিশ্ববিদ্যালয় প্রায় অচলই বলা চলে, এমনটি ছিল। যেহেতু আমি প্রথম থেকে ডিজিটালাইজেশনের ব্যাপারে জোর দিয়েছিলাম, পুরো ক্যাম্পাস ওয়াইফাইয়ের আওতায় নিয়ে এসেছিলাম, আমাদের যানবাহনগুলোতেও আপনার ইন্টারনেট ছিল, তো ফলে আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, মানে অনলাইন অফলাইন যে পদ্ধতি সেগুলো আমরা ব্যবহার করেছি। আর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যেই অটোনমিটা আমাদের আছে সেটি ইউনিক। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যারা জ্যেষ্ঠ সহকর্মী তাদের সাহচর্যে এসে উপলব্ধি করেছিলেন যে কতটুকু অটোনমি দেওয়া প্রয়োজন। ম্যাক্সিমাম অটোনমি কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এবং সেটা আমরা কতটা আপহোল্ড করতে পেরেছি সেটা নিয়ে নানা রকম সমালোচনা হয়তো আছে। কিন্তু এই যে 73 অধ্যাদেশ বলে যেই 3-4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, তাদের ধরন একরকম। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে পরিচিত, তাদের আইন আলাদা। সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাদের ধরন আলাদা। বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কৃষি কিংবা চিকিৎসা কিংবা ভেটেরিনারি, তাদের ধরন আলাদা। আর সম্প্রতি যেই মানে 64 জেলায় যেখানে বিশ্ববিদ্যালয় নেই, সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে, সেখানে আইন এমনভাবে প্রণীত হচ্ছে যা আমার কাছে খুব লজ্জাস্কর মনে হয়েছে। মানে অটোনমি বলতে ভার্চুয়ালি কিছু নেই, অ্যাজ ইফ ইউজিসির একটা অধস্তন প্রতিষ্ঠান সেটি, এবং ইউজিসির যে ব্যুরোক্রেসি সেটাই সেখানে ডমিনেট করবে, এইরকম একটি অবস্থা তৈরির দিকে আমরা নিয়ে গেছি। আর পেশাগতভাবে আমরা সবসময় অ্যাটপার হবার একটা আকাঙ্ক্ষা নিয়ে পরিচালিত হচ্ছে। একজন 2 স্টার জেনারেল, 3 স্টার জেনারেল বা একজন সিনিয়র সচিব কিংবা সচিব, এখন তাদের জব পার্ক আর আমাদের গ্রেড 1 প্রফেসর জব পার্ক কিন্তু এক না। নামে আমরা গ্রেড 1, কার্যত ওই নাম ছাড়া আর কিছু কিন্তু এখানটায় নেই। ফলে এক ধরনের ফ্রাস্ট্রেশন তো আছেই, সেই সঙ্গে কোলকে না পাওয়ার একটা বিষয় আছে, আর নানান রকমের টিকা টিপ্পণী তো আছেই। তো এই জন্যে একটি জাতি যদি আপনার এই জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে ব্রতী হয়, তাকে এই জায়গাটায় কিন্তু রিসোর্স পর্যাপ্ত অ্যালোকেট করা হচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সঠিক জায়গায় সঠিক কাজে এটা ব্যবহার হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং এখানে আপনার ব্যুরোক্রেসি কোনো সলিউশন নয়। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইউজিসির কর্মকর্তারা দে প্রিভেইল, আর আমরা একে অপরের বিষোদ্গার করছি, সহকর্মীরা একে অপরের মুণ্ডুপাত করছেন, তাতে পুরো বিষয়টাই একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে, তাতে কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তো মিস্টার এম কে বাশার, আপনাকে আমি আগেই ধারণা দিয়েছিলেন যে আপনার কাছ থেকে আমি কী শুনতে চাই। আমরা এখনও দেখছি যে এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আরও নানা রকমের পরীক্ষা নিরীক্ষার আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কি হচ্ছে আসলে? অনেক ধন্যবাদ স্যার। উচ্চশিক্ষার মাধ্যমে যেখানে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিদ্যাপীঠগুলো কাজ করার কথা, সেখানে আপনি শুনেছেন যে কত ধরনের সমস্যা সেখানে আছে। নানা রকমের অভিজ্ঞতা, নানা ধরনের প্রতিষ্ঠানে উনি অনেকগুলো সেক্টরে কাজ করেছেন এবং শিক্ষার সাথে নিবিড়ভাবে অনেক দিন থেকে জড়িত। উনি বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে প্রাইমারি থেকে শুরু করে বা প্রি প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব জায়গায় কিন্তু এরকম গোজামিল রয়েছে। এটা হযবরল পরিস্থিতি সকল ক্ষেত্রে আপনি পাবেন। আমরা আমাদের সংবিধানে আছে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনা বেতনে পড়ানো হবে। বঙ্গবন্ধু প্রথমে প্রায় 33,000 স্কুল সরকারি করে দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও প্রায় ডাবল করে দিয়েছেন, এখন প্রায় 66,000 স্কুল প্রাইমারি স্কুল সরকারি আছে। এর বাইরে
কিন্ডারগার্টেন, প্রাইমারি, সাথে অন্যান্য লাইনের, অ্যারাবিক লাইনের, ইবতেদাইয়া, কওমি, এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। গত কয়েক বছর আগে যখন শিক্ষা আইন হলো, সেখানে বলা হচ্ছে প্রাইমারি হবে 8ম শ্রেণী পর্যন্ত। পাইলট প্রজেক্ট হিসেবে 800-র মতো স্কুলকে তারা সেটা করেছেন, বাকিগুলো প্রক্রিয়াধীন আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি 66,000 সরকারি স্কুলকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করেন, তাহলে প্রতিটা স্কুলে 3টা করে ক্লাসরুম বানাতে হবে। প্রাইমারি স্কুলের মেয়েদের হয়তো কমন রুম না দরকার হলেও নিম্ন মাধ্যমিকের 6, 7, 8-এর মেয়েদের জন্য একটা কমন রুম দরকার হবে। টিচারের সংখ্যা বাড়বে, তাদের জন্য রুম দরকার হবে। ছাত্র সংখ্যা বেশি থাকার কারণে ওয়াশরুম এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো সেগুলো বাড়াতে হবে। তাহলে সেখানে কত কোটি টাকার দরকার হবে এক একটা স্কুলে, এবং সবগুলো সরকারি স্কুল কি আসলে পর্যাপ্ত জায়গা আছে সেখানে বানানোর মতো? দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমরা 8ম শ্রেণী পর্যন্ত পড়াতে যাব, তখন প্রাইমারিতে যারা পড়াচ্ছেন তাদের পক্ষে সেটা সম্ভব হবে না, তাদের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি যিনি হেডমাস্টার আছেন ওনার যোগ্যতা আর হাই স্কুলে যারা পড়াবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা, হেডমাস্টারের চেয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের চেয়ে শিক্ষকদের যোগ্যতা যখন বেশি থাকবে, তখন শিক্ষকরা হেডমাস্টারকে মান্য করবেন না, এটাই খুব স্বাভাবিক। এরকম নানা রকম অসঙ্গতি এই জায়গাটিতে তৈরি হবে। দ্বিতীয়ত, হাই স্কুলগুলোতে 6 to 10-এর পড়ানোর ব্যবস্থা রয়েছে, সেখানে 6, 7, 8-এর জন্য যে ক্লাসরুমগুলো সেগুলো খালি থাকবে। যে শিক্ষকরা সেখানে কর্মরত আছেন তারা বেকার হয়ে পড়বে, এবং তাদের জন্য যারা এমপিভুক্ত এবং সরকারি স্কুলের শিক্ষকরা, সরকার হয়তো টাকা দেবেন, ছাত্র না পড়ায় তারা নিতে পারে। বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা তো সেখানে মানে পয়সা ছাড়া কাজ করবেন না, এবং প্রতিষ্ঠানগুলো তাকে বিনা কাজে পয়সা দেবেন না। তাহলে আপনি দেখুন এই একটি সিদ্ধান্তের কারণে কত ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো এই জন্য আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে আমরা সংবিধানের সাথেই মিল রেখে প্রাইমারি পর্যন্ত যদি আমরা সম্ভব হয় সকল শিক্ষার্থীকে বিনামূল্যে আনার চেষ্টা করি। কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাইমারিগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি, সবাইকে যদি একই স্ট্যান্ডার্ডে শিক্ষা দিতে পারি, সুবিধা হয়। আমরা যে পরিমাণ অর্থ এখন ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করব, শিক্ষক প্রশিক্ষণের জন্য ব্যয় করব, এই টাকা দিয়ে যদি আমরা এই ছোটো ছেলে মেয়েদের ফাউন্ডেশনটাকে তৈরি করে দিতে পারি, তাহলে তারা উচ্চশিক্ষার জন্য আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। কারণ আমরা উচ্চশিক্ষার কথা বলছি, আপনারা হয়তো বারবার বিভিন্ন ফোরামে বলছেন, হ্যাঁ, মাধ্যমিক স্তর এবং প্রাইমারি স্তর। এই প্রাইমারি শেষ করে আমরা মাধ্যমিকে যাব, মাধ্যমিক শেষ করে তারপরে কলেজ হয়ে ইউনিভার্সিটিতে যাব। কিন্তু এই নিচের লেভেলে যেই স্ট্যান্ডার্ড থাকার দরকার, এটা কি আদৌ আছে? আর যদি সেটা না থাকে তাহলে আপনি উচ্চশিক্ষা কীভাবে গ্রহণ করবেন? একটা বিল্ডিং তো ফাউন্ডেশন না থাকলে আপনি 10 তলা পর্যন্ত যেতে পারবেন না। তো আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে উপলব্ধি করা দরকার, আসলে কোন কাজটা করা উচিত আমাদের এবং কোন কাজটা করলে সেটা সময় উপযোগী হবে, মানুষের জন্য সেটা কাজে লাগবে। কারণ এখন এমন একটি অবস্থা হয়ে গিয়েছে যে গার্ডিয়ানরা হতাশায় ভুগছে, শিক্ষকরা দিশেহারা হয়ে পড়ছে, শিক্ষার্থীরা এখন পড়াশোনার টেবিল থেকে সরে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা বলি না যে নতুন কারিকুলাম সেটা ভুল আছে, কিন্তু নতুন কারিকুলামের বাস্তবায়নটা সম্পূর্ণই ভুল আছে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য যে সকল প্রশিক্ষণ দরকার সেগুলো সেখানে নেই। প্রশিক্ষণের পাশাপাশি যেগুলো উপকরণ আমাদের ব্যবহার করতে হবে, সেটার জন্য যে অর্থ বরাদ্দ লাগবে সেটা তো এখন না সরকার দিচ্ছে, না শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে, নাকি অভিভাবকরা দিতে সেটা এগ্রি আছে। এরকম একটি পরিস্থিতি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এনে দেখেছেন, ছেলেমেয়েরা বেসিক কিছুই জানে না। যারা ডাক্তার হয়েছে তারা আইসিইউর মানেও বুঝে না, হ্যাঁ, যারা জিপিএ পাস পেয়েছে, হ্যাঁ, জিপিএ পাস মানে কি সেটা বলতে পারে না, 21শে ফেব্রুয়ারি কি 16ই ডিসেম্বরে হয়েছিল না 26শে মার্চে, এই কথা তারা বলতে পারে না। তাহলে আপনি বুঝেন এখন পরিস্থিতিটি কেমন আছে। এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় এরকম হজবরল পরিস্থিতি আছে। সো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যারা সত্যিকার অর্থে এই বিষয়গুলো নিয়ে বোঝেন তাদেরকে নিয়ে বসে সুদূর প্রসারী প্ল্যান করে সিস্টেমেটিক ওয়েতে আগানো দরকার, ইমোশনালি না। শুধু পয়সা থাকলেই পয়সা খরচ করতে হবে এমন কোনো কথা না, পয়সাটাকে যথাযথ কাজে লাগাতে হবে।
এবং এখন যেভাবে টাকা পয়সা খরচ করা হচ্ছে, আপনি যদি বলেন সরকারের পক্ষ থেকে প্রতি বছরই বাজেটে কিন্তু বাড়ানো হচ্ছে। এখন 82,000 কোটি টাকা, হয়তো বা এই বছর 1 লক্ষ কোটি টাকা শিক্ষার বাজেট হবে। কিন্তু বাস্তবতা কি হচ্ছে, এই 1 লক্ষ কোটি টাকা দিয়ে যদি সব দেশের শিক্ষার্থীদের কোনো উপকারে আসতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, বরং এখন আরও অপকার হচ্ছে। আমাদের জাতীয় রাজস্ব বাজেটের বাইরেও আমরা বিদেশ থেকে লোন এনে পড়ানোর চেষ্টা করছি, সেখানেও আমাদের ক্ষতির কারণ হচ্ছে এবং আমাদের শিক্ষার মান দিন দিন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সামনে আগানো যাবে না। আমরা মনে করি যে প্রাইমারি শিক্ষার এই অবকাঠামো উন্নয়নের জন্য এখন যে ব্যয়টা করা হচ্ছে সেটাকে না করে প্রাইমারিকে প্রাইমারির মতো থাকতে দেন। আইনের ওইটুকু সংশোধনী করা যাবে। সংবিধানের এত কিছু যদি এতবার আপনি বদলাতে পারেন, তাহলে শিক্ষা আইনের এই অংশটুকু বদলানো যাবে না, যে ঠিক আছে আমরা প্রাইমারি থাকছি। 6-এ যখন বাচ্চারা উঠবে তখন তাদেরকে আমরা প্রাইমারির অবকাঠামোর জন্য যে খরচটা দরকার সেটা আমরা কারিগরি শিক্ষার সাথে যুক্ত করে দিই। প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা কিছু কিছু কারিগরি প্রশিক্ষণ সেখানে অ্যাড করে দিই। তাহলে 8ম শ্রেণী বা 10ম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা যারা ড্রপ আউট হবে তারা যেন দেশে বা দেশের বাইরে কাজের উপযুক্ত হতে পারে। তাহলে দেখা যাবে যে এই অর্থটা কাজে লাগবে। এখন আমাদের এই জিনিসটা খুব বেশি প্রয়োজন, কারণ এখন 2024 সাল, আজ থেকে 10 বছর পরে আমাদের যে লোনগুলো আমরা নিয়েছি দেশের উন্নয়নের জন্য, লোন ছাড়া হয়তো এখন উন্নয়ন সম্ভব ছিল না। এটি ভালো উদ্যোগ আমরা বলতে পারি, কিন্তু এটার টাকা তো একদিন আমাদেরকে শোধ করতে হবে। 10 বছর পরে যখন আমরা টাকাগুলো রিপেমেন্ট করতে যাব তখন প্রচুর পরিমাণে ডলারের দরকার হবে। 10 বছর পরে এখন যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কিন্তু টাকা পাঠাবেন না। যখন আমাদের ডাবল রিপেমেন্ট করতে হবে তখন আমাদের অর্ধেকেরও কম রেমিটেন্স আসবে, তখন কিন্তু আমরা ভয়াবহ সমস্যার সম্মুখীন হব। আর আমরা যেভাবে এখন ছেলে মেয়েদেরকে তৈরি করছি তারা বিদেশে গিয়ে ভালো কোনো কাজ করতে পারবে না। তো সুতরাং তাদের এই ইনভেস্টমেন্টটা আমরা যদি এই খাতে বরাদ্দ দিই এবং তাদেরকে তৈরি করতে পারি বিশ্বের বিভিন্ন দেশে কাজের উপযুক্ত করে, তাহলে তারা বিদেশে গিয়ে আমাদের জন্য রেমিটেন্স আনতে পারবে। এবং এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। কিন্তু যারা প্রতিষ্ঠিত হয়েছে বিদেশে, যারা বিদেশের ছেলেমেয়েরা জন্ম হয়েছে, বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, সেখানে ব্যবসা বাণিজ্য বা চাকরি করছে, তারা সামনের দিনগুলোতে টাকা পাঠাবে না। সো এই বিষয়টা খুব কঠিনভাবে আমাদেরকে মনিটরিং করা দরকার, তাদের জন্য অগ্রিম ব্যবস্থা নেওয়া দরকার। আদারওয়াইজ আমরা সামনের দিনগুলোতে অনেক বেশি সমস্যায় সম্মুখীন। প্রফেসর নাজমুল হাসান খলিল শুনছিলেন এবং আপনি যেটা বলছেন, উনি যেটা বললেন, এবং আমরা এখন পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যম শিরোনামে প্রতিদিন যা দেখি পড়ি, প্রশ্ন অনেকেই তুলছেন যে শিক্ষা ব্যবস্থা আসলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সবই ধ্বংস করে ফেলা হচ্ছে, পরিকল্পিতভাবে হচ্ছে, রিপ্রেশন হচ্ছে, কার স্বার্থে সেটা করা হচ্ছে। দেখুন, এটা প্রাইমারি এডুকেশন সাবসেক্টর বলুন, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর বলুন, টারশিয়ারি এডুকেশন সাবসেক্টর বলুন, সর্বত্রই কিন্তু এক ধরনের হতাশা বিরাজ করছে। এবং যেই প্রত্যাশাটা আমাদের যে আমরা একটা নলেজ সোসাইটি গড়ে তুলব, সেটা কিন্তু শেষ অবধি আমাদের সামনে ধরা দিচ্ছে না। এখন আগে যে সমালোচনাটা আমরা করতাম যে আমরা এমন ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছি যেখানে আলটিমেটলি তোতা পাখি এবং শাখা মৃগ তৈরি হচ্ছে, সেটা তো কাম্য নয়। কগনিশন বা চিন্তা শক্তির স্ফুরণ যাতে ঘটে সেই জন্যে আমাদের মনোযোগী হওয়া দরকার। এবং সেটা করতে গিয়ে যাবতীয় যা ফাউন্ডেশন ছিল সেটাও কিন্তু আমরা ধ্বংসের দিকে নিয়ে গেছি। আর আপনার নৈতিক যে অবস্থানটা সেটা খুব গুরুত্বপূর্ণ। যারা নেতৃত্ব দেবেন এই সেক্টরে তাদের এ বিষয়ে এক একজনকে রোল মডেল হতে হবে। আপনি অচলায়তন ভাঙবেন কী করে, সেটাও একটা বড় সমস্যা। আমরা যেভাবে অভ্যস্ত সেভাবেই পরিচালিত হতে চাই, ফলে ব্রেক থ্রুটা আসবে কীভাবে? এইসব বিবেচনায় আমাদের প্রত্যাশা, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি আগে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মন্ত্রণালয়ে, গ্রুমড হওয়ার জন্য যা যা দরকার, এবং তিনি একজন বিশিষ্ট জননী, তার সন্তান, একদম গণমুখী একটা কালচারে তিনি বড় হয়েছেন। আমি তার বাড়িতে গেছি। মহিউদ্দিন সাহেব যেহেতু স্থানীয় সরকারে নতুন মাত্রা যোগ করার সিটি গভর্নমেন্টের কনসেপ্টটা আমাদের প্রদান করেছেন,
আমরা অসংখ্যবার ইন্টারাক্ট করেছি তার নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে। তো সেই জন্য আমাদের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। এখন তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রেখেছেন এবং তরুণ বয়সেই তাকে কিন্তু এই মর্যাদাটি প্রদান করেছেন। এবং সেই কারণেই তার প্রতি আহ্বান থাকবে যে তিনি বিষয়টা খুব সিরিয়াসলি অনুধাবন করবেন। সম্প্রতি আমরা বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু নানা রকম আনরেস্ট লক্ষ্য করছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বলুন, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলুন, নানান কারণে নানানভাবে ফোরফ্রন্টে চলে এসছে বা আসছে। তো এটা তো আসলে এভাবে চলতে পারে না। আর প্রাইমারি এবং সেকেন্ডারি সাবসেক্টর নিয়ে আমাদের বিশিষ্ট বেনিফ্যাক্টর তিনি যে মডেলটা ডেভেলপ করেছেন ক্যামব্রিয়ান, সেটি যথেষ্ট উপলব্ধি একটা জায়গা তৈরি করেছে। আপনার এক ধরনের ব্লেন্ডিং, ক্যাডেট স্টাইল, কিন্ডারগার্টেন স্টাইল এবং বাংলা মিডিয়ামের সবগুলোর সমন্বয় চমৎকারভাবে তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। এবং সেই কারণেই আমার মনে হয় যে তিনি যেই সংবিধান প্রয়োজনে সংশোধন করার যে আহ্বানটা জানিয়েছেন, সিরিয়াসলি গ্রহণ করা দরকার। আর সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ফর ফিউচার হচ্ছে এডুকেশন। বাংলাদেশের মতো জনঘনত্ব সম্পন্ন একটি দেশে এটা আরও বেশি করে প্রযোজ্য। আর যে রিয়ালিটির কথা তিনি শোনালেন যে থার্ড জেনারেশনে গিয়ে তারা থিতু হয়ে যাবে, ওই যে আপনার নস্টালজিয়া সেটা কিন্তু আর কাজ করবে না। ফলে রেমিটেন্স তো দূরের কথা, পারলে এখান থেকে যাবতীয় যার সম্পত্তি তাদের আছে সেগুলো লিকুইডেট করে টাকা পয়সা নিয়ে চলে যাবে। তো সেটা তো কোনো আমাদের জন্যে ইতিবাচক ইঙ্গিত প্রদান করছে না। আপনার যে কোনো সমস্যা নিপিন দা বার্ড, সেই জায়গায় আসলে আমাদের সমাধানের চেষ্টা করা দরকার। আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়কে অনেক বেশি ডাইনামিক হতে হবে, আপ অ্যান্ড ডুইং হতে হবে। ওই বাক পাসিংয়ের মতো ডেলিগেট করে দেওয়া ইউজিসির হাতে, সেটা দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনি লং টার্মে কী চিন্তা করছেন তার সঙ্গে সাযুজ্য রেখে মিডিয়াম টার্ম, শর্ট টার্ম গোল সেট করতে হবে। আর আপনার মেধার স্ফুরণ যেটা, সেটার জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। আপনি এমন সব ক্লজ রেখে দিয়েছেন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে, সেটা রীতিমতো অসম্মানজনক। যে কোনো মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি চাইলে একজন উপাচার্যকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন। সব বিষয়ে আপনার একমত হতে হবে এমন কোনো কথা তো নেই। তারপর আপনি বলে দিচ্ছেন যে তার ছুটি নেওয়ার কোনো প্রভিশনই নেই, তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন, শুধুমাত্র বিদেশ যাওয়ার সময় তিনি বহির্বাংলাদেশ ছুটি পাবেন। গ্রেড 1 শিক্ষক প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু একজন গ্রেড 1 কর্মকর্তা সামরিক বাহিনীতে কিংবা আপনার সিভিল সার্ভিসে যারা আছেন তাদের যে জব পার, তার সঙ্গে কোনো তুলনা নেই। আপনার এমনও প্রজ্ঞাপন হাজির করা হয় যে একজন সেনাবাহিনীর মেজর তিনি যে সুবিধা পাবেন সেখানে ব্র্যাকেটে বলা আছে বিএনসিসি ব্যতীত, মানে তিনি বিএনসিসির একজন মেজর এই সুবিধা পাবেন না। তো এই যে এক যাত্রায় নানান রকমের ফল, এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করা দরকার। আপনি উপাচার্য মহোদয় এবং তার স্পাউসকে লাল পাসপোর্ট দিচ্ছেন, সেটা সঙ্গে তিনি ফ্ল্যাগ কার ব্যবহার করছেন, এবং সেটা হয়ে দাঁড়াচ্ছে চক্ষুষু বাকি শিক্ষকদের জন্য। একটা গাড়ি না দুইটা গাড়ি ব্যবহার করবেন, যেমন সেনাবাহিনীতে আপনার স্টাফ কারের প্রভিশন আছে, তারপর ফ্ল্যাগ কারের প্রভিশন আছে। তো পারলে মোর দ্য মেরিয়ার, কোনো সমস্যা তো নেই। এটা নানান রকমের বিধি ব্যবস্থা রেখে এই যে হার্ট বার্নিংয়ের স্পেস তৈরি করে দেওয়া হচ্ছে, এটা তো আলটিমেটলি সুস্থ কোনো পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না। আর যে বিষয়টা আপনার সব কিছু ব্যুরোক্রেটাইজ করে ফেলার যে চেষ্টা, তাহলে আর অটোনমি প্রদান করে লাভটা কী? সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলোর আইন তৈরি হচ্ছে, খেয়াল করে দেখবেন যে অ্যাজ ইফ দে আর সাবসার্ভিয়েন্ট টু ইউজিসি।
তো যদি তাই হয় তাহলে ইউজিসিকে দিয়ে পরিচালনা করা হোক, আমাদের সিন্ডিকেটেরও প্রয়োজন নেই, আপনার একাডেমিক কাউন্সিলেরও প্রয়োজন নেই, তাই So, না? মিস্টার বাশার, একই প্রশ্ন যে প্রবণতাটা নেতিবাচক, কিন্তু এটা করা হচ্ছে অনেকে মনে করেন অত্যন্ত পরিকল্পিতভাবে। প্রশ্নটা কার স্বার্থে? দেখুন, এখানে কিছুটা পরিকল্পিত, কিছুটা অজ্ঞতা, দুটাই কাজ করছে আমরা মনে করি। কারণ শিক্ষা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তারা কি আসলে সবাই এই বিষয়ে বিশেষজ্ঞ? আমার তো মনে হয় না। এবং যারা এই বিষয়গুলোতে বুঝেন তারা হয়তো সেখানে অ্যাক্সেসই পাচ্ছেন না। নাম্বার 2, স্যার যেটা বললেন যে শিক্ষক নিয়োগ কিংবা বিসি প্রবিসি নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো আছে, এটাও এক অদ্ভুত প্রক্রিয়া। হ্যাঁ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রথম যে বিশ্ববিদ্যালয় অটোনমাস বডি, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারা একদিক দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যাক্ট অনুযায়ী তারা নন প্রফিটেবল নন ট্রেডিং কনসার্ন, আবার ইনকাম ট্যাক্সের ভাষায় তাদেরকে ট্যাক্স দিতেই হচ্ছে। তাদের এই নিয়োগের ক্ষেত্রেও মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কাউকে নিয়োগ দিতে পারবেন না। বাংলাদেশে প্রায় 160টা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সবগুলো বিশ্ববিদ্যালয়ের আচার্য একজন, মহামান্য রাষ্ট্রপতি। সারা পৃথিবীর কয়টা দেশে এরকম সিস্টেম আছে আমার জানা নেই। ইউনিভার্সিটিগুলোর যিনি প্রেসিডেন্ট হবেন, ঠিক আছে, তিনি চ্যান্সেলর, এবং ওনার এখতিয়ারে সব কিছু চলবে। পৃথিবীর বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তারা কিন্তু এরকম চ্যারিটেবল অর্গানাইজেশন না, কিন্তু সারা দুনিয়াতে তারা জ্ঞান বিতরণ করছে, তারা চ্যারিটি করছে, অনেক কিছু করছে। তাদের চ্যারিটি মানে কি, সারা পৃথিবীর মেধাবী ছেলে মেয়েদেরকে নিয়ে স্কলারশিপ দিয়ে, স্টাইপেন্ড দিয়ে তাদেরকে লেখাপড়া শিখিয়ে দিচ্ছে এবং তাদেরকে যার যার দেশে ফেরত দিচ্ছে, যাও তোমরা তোমার দেশে কোনটা প্রয়োজন সেটা করো, অসুবিধা তো নাই। তো এখন আমাদের হয়তো এই সকল কিছুতে যে পরিবর্তনগুলো দরকার, আমরা যদি উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে দেখি, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তাহলে তাদের এডুকেশন সিস্টেমগুলো কেমন আছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি সেখানে? অন্যদিকে আপনি দেখুন, একটা সময় ছিল যে মালয়েশিয়ান স্টুডেন্টরা বাংলাদেশে এসে পড়তো, তারপরে মালয়েশিয়াতে আমাদের দেশের স্টুডেন্টরা যেতে শুরু করলো। এখন 5-6 হাজার স্টুডেন্ট প্রতি বছর যায়। গত বছর 3,500 স্টুডেন্ট গেছে শুধু দুবাইতে বাংলাদেশ থেকে। এই বছর আমরা আশা করতেছি কমপক্ষে 5,000 স্টুডেন্ট যাবে। তাহলে দুবাই হঠাৎ করে কি হলো? সেখানে শুধু বাংলাদেশ থেকে এত স্টুডেন্ট যাচ্ছে, সারা পৃথিবী থেকে স্টুডেন্ট আসছে। কারণ হচ্ছে দুবাইতে এখন আমেরিকান স্কুল, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান স্কুলগুলো হয়েছে, ইউরোপিয়ান স্কুলগুলো সেখানে হয়েছে, ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস হয়েছে। তো যার জন্য দুবাই এখন এডুকেশন হাব হচ্ছে। সেটি হতে পারতো বাংলাদেশে। ঠিক আছে, আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে পরিবারে বিলং করে, সত্যিকার অর্থে একটা এডুকেটেড ফ্যামিলি ছিল সেখানে। সিটি কর্পোরেশনের অধীনে সেখানে 32টা শিক্ষা প্রতিষ্ঠান ওনার বাবা মহিউদ্দিন সাহেব করে দিয়ে গিয়েছেন। এবং উনি যখন মন্ত্রীর দায়িত্ব পেলেন, পূর্ণমন্ত্রীর, আমরা সম্ভবত 16ই জানুয়ারিতে এখানে তৃতীয় মাত্রায় বলেছিলাম, ওনার প্রতি আমাদের অনেক আস্থা, অনেক আশা, অনেক ভরসা, প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু দেখুন, তার পরবর্তীতে ওনার যে অ্যাডভাইজার এবং সংসদীয় কমিটির যিনি চেয়ারম্যান নিযুক্ত করে দিলেন, উনি হয়তো ওনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটাকে নিয়ে উনি যে সামনে এগিয়ে যাবে, এটা অনেকটা কঠিন হবে। আমি স্পষ্টত কথাটা বললাম। কারণ হচ্ছে ওনারা যে দেন ধারণা নিয়ে আগে শিক্ষা মন্ত্রণালয়কে চালিয়েছেন, সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে চালিয়েছেন, উনি হয়তো নতুন কিছু করতে গেলেও সেটা বাধার সৃষ্টি হবে। সো এই জায়গাটা যদি উনি ওভারকাম করতে পারেন, ওনার প্রতি আমাদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন করতে পারবেন। এবং এটা ওনার করা খুবই জরুরি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে কিন্তু স্নেহ করে ভালোবেসে ওনাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে? কিন্তু দায়িত্ব পালনের মতো করে সব কিছু করা খুবই প্রয়োজন। এটা না করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা আরও খারাপের দিকে যাবে, এবং ডে বাই ডে সেটা যাচ্ছে। হয়তো আপনি এখন ভাবতেছেন ঠিক আছে, গার্ডিয়ানরা হয়তো একদিন কথা বলতে বলতে থেমে যাবে। হ্যাঁ, এখন কি হচ্ছে জানেন, যে আগে যেখানে হয়তো 20,000 25,000 স্টুডেন্ট বিদেশে পড়তে যেত, এখন 50,000 60,000 স্টুডেন্ট বিদেশে যাচ্ছে। যারা সামর্থ্য আছে তারাই তাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছে, কারণ এখানে ফাইট করে তো লাভ নেই তাদের। অন্যদিকে একটা সময় যখন দেখবে যে ছেলে মেয়েরা লেখাপড়া করছে কিন্তু বাস্তবে তারা কিছুই শিখে নাই এবং তারা শিক্ষিত বেকার হচ্ছে, যেটা কোনো কাজই আসছে না, তখন কিন্তু গার্ডিয়ানরা একদিন রাস্তায় নেমে আসবে এবং
ছাত্রছাত্রীরা গার্ডিয়ান যদি রাস্তায় নেমে আসে তাহলে পরিস্থিতিটা কি হয়, এটা যখন এই যে ক্যান্টনমেন্টের স্কুলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমরা দেখেছি, এবং তারা কিভাবে পুরো দেশের ট্রাফিককে কন্ট্রোল করতে পেরেছে সেটাও আমরা দেখেছি, কীভাবে সব কিছু তাদের কন্ট্রোলে নিয়ে গেছিলো সেটাও আমরা দেখেছি। সুতরাং আমাদের উচিত হবে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ডেলে সাজানো এবং এটাকে নিয়ে জরুরিভাবে কাজটা করা, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে শিক্ষার আইনের এইটুকু সংশোধনী করলে হবে, সংবিধানের নয়, আইনের মধ্যে যেটুকু আছে যে শুধু প্রাইমারির মতো রেখে আপাতত আমরা সমস্ত প্রাইমারিগুলোকে সুন্দর করে রেলে সাজাই, হাই স্কুলগুলো হাই স্কুলের মতো করে সাজাই, হাই স্কুলের স্টুডেন্টদেরকে কারিগরি শিক্ষা কিছুটা শিক্ষিত করি। কারণ হচ্ছে প্রাইমারিতে যে স্টুডেন্টরা ক্লাস 5-এ যেখানে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল প্রায় 35 লক্ষ, তারা কিন্তু যখন এবার এসএসসি পরীক্ষা দিল, এই যে রোজার হয়তো 11-12 তারিখে মার্চে শেষ হলো পরীক্ষা, সেখানে 20,40,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। তারা যখন ইন্টারমিডিয়েট যাবে তখন অর্ধেকে নেমে আসবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও কমে যাবে। তাহলে এই যে ছেলে মেয়েগুলো ড্রপ আউট হয়েছে তাদের তো কোনো গতি করা দরকার, নাকি তাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারবো? কোনো তো সুযোগ নেই। তাদেরকে আমাদের লেখাপড়া শিখতে পারে নাই, কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে উপযুক্ত করে বিদেশে পাঠাতে পারবো, ঠিক আছে। কিন্তু এখন যেটা হয়েছে, আজকে একটা নিউজ দেখলাম, আমাদের ডিবি প্রধান জনাব হারুন সাহেবের নামে কারিগরি বোর্ড সার্টিফিকেট ইস্যু করেছে। নিউজে আপনি দেখবেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিষয়টি। কারণ এখন সবাই লেখাপড়া না করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এবং যে ব্যক্তি সার্টিফিকেট ইস্যু করেছে সে নাকি এরকম 5,000-এর বেশি সার্টিফিকেট ইস্যু করেছে, প্লাস হচ্ছে সেগুলো অনলাইনেও করে দিয়েছে। তাহলে এখন বুঝেন যে একজন স্টাফ বা একজন কর্মকর্তা সে বোয়া সার্টিফিকেট ইস্যু করতেছে, আবার তাদের অরিজিনাল সফটওয়্যারে সেটা আপলোড করে দিচ্ছে, যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভেরিফাই করলে সেটা প্রমাণ হয় যে জেনুইন আছে। তা এখন একদিক দিয়ে আমরা পরীক্ষায় নকল করছি, আমরা খাতায় না লিখলেও সেখানে 5 নাম্বার দিয়ে দিচ্ছি, জিপিএ 5 বাড়িয়ে দিচ্ছি, ওদিকে আবার এখন সার্টিফিকেটও লেখাপড়া না শিখে আমরা দিতে পেরেছি। চমৎকার সিস্টেম চালু হয়ে গিয়েছে না? তো এভাবে যদি চলতে থাকে লেখাপড়া করার তো আর কোনো দরকার নেই। আমাদের দেশে অর্ধেক ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকার পালন করেন, বাকি অর্ধেক অভিভাবকরা করেন। সুতরাং তাদেরকে তারা যে পয়সাটা দিচ্ছে সেটাকে তো জায়েজ করে দিতে হবে। এবং এখন আমরা রীতিমতো আজকে সকালে একটা সার্কুলার পাই, কালকে আরেকটা প্রজ্ঞাপন জারি হয়, পরশুদিন আরেকটা হবে, সেটার জন্য প্রত্যাশায় থাকতে হয়। আজকে এটা হবে না, কালকে ওটা হবে না, পরশুদিন ওটা হবে না, এই চেঞ্জগুলো আসতেছে। একটা সময় যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছিলেন তারা লেখাপড়া জানতেন না, যার জন্য তাদের নিজের অর্থ সম্পদ সব কিছু দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। নতুন আইন আসতেছে, তারা ওখানে সভাপতি থাকতে পারবে না, কারণ কি? তারা লেখাপড়াই জানে না। সেই জন্য এখন আপনি কাকে দেবেন? লোকাল পলিটিশিয়ানকে দেবেন, আমলাকে দেবেন, ওগুলো বেচাকেনা করে খেয়ে ফেলবে। যে লোক লেখাপড়া না জেনে লেখাপড়ার উদ্দেশ্য শিক্ষানোর আগে সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করে দিয়েছে, তাকে সেটা করতে হবে। কারণ আমি প্রত্যক্ষ দেখেছি, মোজাম্মেল চেয়ারম্যান দক্ষিণখানে, উনি নিজের জায়গা নিজের টাকা দিয়ে বিল্ডিং করে দিয়েছেন, মায়ের নামে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, বহুদিন ওই মাঠে উনি যেতে পারেন নাই। এগুলো দুদিন পরে পরে এগুলো চিন্তা না করে, যেমন এখন নতুন একটি আইন হয়েছে, এটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে হাই স্কুলগুলোতে যখন আপনি একাধিক সেকশন করবেন সেটারও আলাদা সেকশনের অনুমোদন নিতে হবে, এটার জন্য বোর্ডকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কারণ তাদের 12 মাসে 13টা বোনাস দরকার। এখন একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট হয়, 2টা যদি সেকশন করে, সেটার জন্য আলাদা অনুমোদনের কোনো দরকার তো আছে বলে আমরা মনে করি না। একটা অনুমোদন থাকলে তো যথেষ্ট যে আমার 6 to 10 এখানে পড়ানোর অনুমোদন আছে। তো এইভাবে এক এক সময় এক এক পদ্ধতি, একটা আমরা শুরু করি, কিছুদিন যা আর একটা নতুন আসছে, আজকে এই ফি, কালকে ওই ফি, এই সংশোধনী ওই সংশোধনী, ঠিক আছে। তারপর একটা স্কুলের অনুমোদন দিলেন, আপনি 3 বছর পরে বললেন এটা নবায়ন করতে হবে। স্বীকৃতি অস্থায়ী, স্থায়ী কবে স্বীকৃতি হবে কেউ জানে না। কেন সেটা? কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান দিলে সেটা তো লং টাইম চলতে থাকবে। কারণ এটা তো এমন না যে আজকে আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আমার ইচ্ছা হলো আমি 5 বছর পরে সেটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, কারণ আমার যে ছাত্রটা আজকে পড়ছে তার যদি 20 বছর পরে সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল অথবা তার কোনো ভেরিফিকেশন দরকার হয়, কে দেবে সেটা যদি স্কুল বন্ধ হয়ে যায়? সুতরাং যাকে আপনি অনুমোদন দিচ্ছেন 2 বছর 1 বছর পর পর কেন নবায়ন লাগবে? সে তো কন্টিনিউ করছে। হ্যাঁ, স্বীকৃতির ব্যাপারে অস্থায়ী কেন? হোয়াই নট স্থায়ী? একবারে দেন না তাদেরকে। তো এরকম নানা রকম অসঙ্গতি নিয়ে আমাদের সিস্টেমগুলো রান করছে।
এটা আসলে কাম্য না। সমাধান কি আসলে কাম্য না কিন্তু হচ্ছে? আসলে শিক্ষাকে বাণিজ্য ক্ষেত্র হিসেবে গণ্য করার কারণেই কিন্তু আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনি যে ইঙ্গিতটা দিলেন, এই যে নানান অজুহাতে বারে বারে আপনার এই যে অর্থদণ্ড প্রদানের ব্যবস্থা বাধ্যতামূলকভাবে আমরা স্যার, আমি সেটা এখানে ছোট্ট অ্যাড করি। যেমন শিক্ষা, আমাদের দেশের তথাকথিত শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা বলছেন শিক্ষাকে নিয়ে বাণিজ্য করা যাবে না, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড অফিসগুলো অথবা সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে এমনভাবে ট্রিট করছেন আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা ট্যাক্স দেই, আমরা বেড দেই, এইটা দেই, ওটা দেই, ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু বাণিজ্যিকরণ করা হয়েছে, আমরা বাণিজ্যিক হতে চাইনি। এবং এই যে মাইন্ডসেট, এই জায়গাটায় আসলে ব্যাপক পরিবর্তন যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এবং আপনার আলটিমেটলি এক ধরনের আমলাতান্ত্রিকতার মধ্য দিয়ে আপনার নিমজ্জিত হচ্ছে পুরো ব্যবস্থাটি। এখন এই জোল যেই প্রফেশনগুলো আছে সেই জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি না। যেমন আমাদের মাননীয় উপাচার্যবৃন্দের যে নিয়োগপত্র থাকে পাবলিক ইউনিভার্সিটিতে, একটা ক্লজ দেয়া আছে যে মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে বা আচার্য ইচ্ছা করলে যে কোনো সময় তাকে বিদায় করে দিতে পারেন। এটা খুব একটা সম্মানজনক প্রভিশন নয় কিন্তু। বা এই যে ক্লজেস অ্যাক্ট, যেটা দিয়ে আমাদের মাননীয় উপাচার্য আজাদ চৌধুরীকে রাতের বেলা হঠাৎ করে বিদায় করে দেওয়া হলো, এবং আমাদের পরবর্তী যিনি উপাচার্য হলেন মাননীয় আনুল্লাহ চৌধুরী স্যারকে রাতের বেলা এসে আপনার অফিসে নিজের অবস্থান সংহত করতে হবে। এই যে পরিস্থিতিটা, এটা তো ওই অস্পষ্টতার কারণে এবং এই এইজ ওল্ড আপনার এই প্রভিশনের কারণে কিন্তু স্কোপগুলো রয়ে গেছে। ব্রিটিশরা চলে গেছে, তাদের দেশে কিন্তু এইসব জিনিস তারা পরিহার করে ফেলেছে, আমরা সেগুলো ধরে বসে আছি। আর নানান রকম চুলচেরা বিশ্লেষণ, কার কতটুকু প্রাপ্য, জব পার কতটুকু হবে, ইত্যাকার বিষয়গুলো নিয়ে নানান রকমের সমস্যা। এবং ইউজিসির প্রয়োজন আমার মনে হয় ফুরিয়েছে, এটার কোনো প্রয়োজন নেই। সরাসরি অটোনমি প্রদান করে আর মন্ত্রণালয় যেখানে প্রয়োজন সেখানে ইন্টারভেন যদি দরকার হয়, কারণ আপনার যদি কোনো অঙ্গে পচন ধরে আপনাকে কিন্তু সেখানে ব্যবচ্ছেদ করতেই হবে। এই আবরণ রেখে লাভ কী? বিশেষ করে নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে সেগুলোর আইনের দিকে যদি আপনি তাকান, শিওরে উঠবেন। মানে ৭৩-এর অধ্যাদেশের থেকে লক্ষ মাইল দূরে তা অবস্থান করছে। আর যেখানে ৭৩-এর অধ্যাদেশের মতো অধ্যাদেশ আমরা প্রণয়ন করেছি আমাদের জাতির পিতার বদান্যতার কারণে, অথচ সেটা আমরা সঠিকভাবে কতটুকু ব্যবহার করছি এবং তার বেনিফিট কতটুকু পাচ্ছি সেটাও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আজকে আপনার এই শোতে প্রবেশ করবার প্রাক্কালে লন্ডনের একটা অনলাইন প্ল্যাটফর্মে টেবিল টক ইউকেতে, সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ফোকাসড আলোচনা চলছিল। তাদের শিক্ষকদের যে নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির সাবেক বর্তমান তারা ছিলেন, এবং যেই সমস্ত অভিযোগগুলো করলেন মানে কর্তব্য নয়। তো এটা কেন হবে? এটা তো কাম্য কখনোই ছিল না। বলে মিস্টার বাশার, ফাইনাল রিমার্কস। আমরা চাই শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের আগামী প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, যুগোপযোগী শিক্ষা, এবং যে শিক্ষার সাথে নীতি নৈতিকতার বিষয়গুলো, আদর্শের বিষয়গুলো থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে, এবং জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে, সেই কাজগুলো করতে হবে। তো সুতরাং আমার বিশ্বাস যে স্যারদের মতো যারা অভিজ্ঞ মানুষরা আছে সবাইকে নিয়ে, হয়তো সরকারিভাবে না হোক, প্রাইভেটলি আলাদাভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করিয়ে সেখানে এই জিনিসগুলোকে তৈরি করে তারপর আমরা জাতির সামনে তুলে ধরি, আমরা সরকারের কাছে উপস্থাপনা করি। হয়তোবা যখন এগুলোর পক্ষে জনমত আসবে তখন মানুষ একদিন সত্যি সত্যি এই নতুন বিষয়গুলোকে গ্রহণ করবে এবং পুরাতনগুলোকে বর্জন করবে, এটা আমার বিশ্বাস। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা
দেখতে পারেন মিস্টার এম কে বাশার এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলি বটে, কিন্তু সেই মেরুদণ্ডের অবস্থা এখন একেবারেই ভেঙে চুরে খান খান হওয়ার মতো অবস্থা। সেটা একদম প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা অর্থাৎ শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত যেখানেই আমরা তাকাই না কেন। মাইন্ডসেটের কথা আমার অতিথিরা বলেছেন, মাইন্ডসেটে আসলে বড় পরিবর্তন আনা দরকার এবং শিক্ষার গুরুত্বটাও আসলে অনুধাবন করা দরকার। সেটি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিকল্পনার ঘাটতি দেখা যাবে, অজ্ঞতার একটা প্রকাশ ঘটতে থাকবে এবং সর্বত্রই একটা হতাশার চিত্র আমাদের চোখের সামনে। শিক্ষাকে কেন্দ্র করে নানা রকমের দুর্নীতি আমরা দেখতে পাই, নানা রকমের পরীক্ষা নিরীক্ষা সকালে বিকালে দেখতে পাই এবং এগুলো কোনো কিছু কল্যাণকর না। কাজে প্রশ্ন উঠছে যে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে গত কয়েক বছর ধরে আছেন তারা আসলে কি চান, বা তারা কি যা করছেন তা বুঝে শুনে করছেন, নাকি অন্য কারোর স্বার্থসিদ্ধির জন্য, যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হলে বাংলাদেশে আসলে ধ্বংসের চূড়ান্ত দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছায়, সেই লক্ষ্যে কাজ করছেন। এই প্রশ্নের উত্তর খোঁজা আমাদের জন্য খুবই জরুরি। আমরা কারিকুলামের দিকে তাকাই, আমরা পাঠ্যপুস্তকের দিকে তাকাই, আমরা শিক্ষক নিয়োগের দিকে তাকাই, আমরা যে কোনো দিকে তাকাই, কোথাওই কোনো ইতিবাচক সুখবর নেই শিক্ষাক্ষেত্রে। কাজে ওই প্রশ্নের উত্তর খোঁজা খুবই জরুরি এবং আমরা আসুন সবাই মিলে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।